the plant ecology. What is স্যার ecology? ইকোলজি টপিকটা কোন চ্যাপ্টার আরেকবার যদি বলতেন স্যার আমাদের। প্রফেসর হাবিবুর রহমান প্রামাণিক, প্রফেসর শহীদুর রহমান, ডক্টর এমডি আব্দুল আওয়াল, and Professor Dr. Israt Jahan Sheli. These food teachers will teach you plant ecology, and probably this is the first class of plant ecology. In before, Professor Pramanik tried to reach you, but he could not conduct the class because after joining in Zoom, he found only himself in the Zoom, so he could not receive. Anyway, the ecology, two Greek word oikos and logos, এই দুইটা গ্রিক শব্দ থেকে আসছে। oikos means house, habitat, place to live. কে লিভ করবে? কোন অর্গানিজম। কোন অর্গানিজম যে জায়গায় লিভ করবে, বাস করবে, সেটা তার ঘর। যেমন আমরা ঘরে বাস করি, এখন সব অর্গানিজম তার ঘরে বাস করে না। পোকামাকড়, গাছপালা, এদের জন্য তার নির্ধারিত কোনো ঘর নাই, তবে তারা যেখানেই বাস করে সেটি তাদের ঘর, সেটি তাদের হ্যাবিটেট, বাসস্থান। এই হ্যাবিটেট শব্দের অর্থ হলো বাসস্থান। আর লোগোস মানে নলেজ বা স্টাডি। তাহলে আমরা অর্গানিজম যে জায়গায় বাস করে সেই বাসস্থানের সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব, এটাই হলো ইকোলজি। তাই ইকোলজি সবসময় ছিল, যেদিন থেকে অর্গানিজম এই পৃথিবীতে আসছে সেদিন থেকে ইকোলজি যাত্রা শুরু হয়েছে। তো ফার্স্ট এই টার্মটা নিয়ে আসছেন জার্মান বায়োলজিস্ট আর্নস্ট হ্যাকেল ইন 1869। এই সায়েন্টিস্ট এবার ফার্স্ট প্রপোজ করেছে এই ইকোলজি শব্দটা। তার মানে ইকোলজি ইজ দা স্টাডি অফ অর্গানিজম এট হোম, যে কোন জীবের তার ঘরের যে নলেজ, বাসস্থানের যে নলেজ, সেটা হলো ইকোলজি। অর্থাৎ ইকোলজি মিন্স স্টাডি অফ দি রিলেশন অফ অর্গানিজমস অর গ্রুপ অফ অর্গানিজমস টু দেয়ার হ্যাবিটেটস, সারাউন্ডিং অর এনভায়রনমেন্ট। এখানে এই ঘরটাকে, হাউসটাকে এনভায়রনমেন্ট বলা হয়েছে, পরিবেশ বলা হয়েছে। কাজেই ইকোলজি ইজ টার্মড অ্যাজ এনভায়রনমেন্টাল বায়োলজি। যেহেতু পরিবেশে জীব বাস করে, সেই পরিবেশ নিয়ে আমরা জ্ঞান অর্জন করব। এবং সেখানে যেহেতু অর্গানিজম মানেই তার জীবন আছে, তার বায়োলজি আছে, এই জন্য এটাকে বলা হয় এনভায়রনমেন্টাল বায়োলজি। And there is another definition: ecology is the study of structure and function of nature. And there are many definitions in literatures. তোমরা বই, জার্নাল, পেপার, বহু তোমরা ডেফিনিশন দেখতে পাবে। এখানে যেগুলো দিলাম একেবারেই প্রিলিমিনারি পর্যায়ে ডেফিনিশন বা বেসিক ডেফিনিশন। And those who are interested to reach higher knowledge, তোমরা আরো ডেফিনিশন তোমরা দেখতে পাবে। এবং ইন্টারনেটে ক্লিক করো, যে ডেফিনিশন অফ ইকোলজি দেখাবো, বহু ডেফিনিশন চলে আসছে এবং সব ডেফিনিশনই মূল্যবান। তবে যেগুলো না শিখলেই নয়, সেগুলো আমরা এখানে আলোচনা করব। এখন দেখো ইকোলজির পজিশন কোথায়, যে যেখানে জীবন আছে সেখানে ইকোলজি, এটা আমার ধরে নেই ইন গ্রস। কিন্তু যেখানে জীবন আছে সেখানে ইকোলজি নয়, এর মধ্যে কিছু তোমার স্ট্র্যাটিফিকেশন আছে। আমরা যদি লাইফকে বিভিন্ন স্পেকট্রামে ভাগ করি, যে ফ্রম মাইনর টু মেজর বা ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট, লাইফ স্পেকট্রামকে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব তোমরা দেখো, এখানে স্লাইডে দেওয়া আছে। জিন, সেলস, অর্গান, অর্গানিজম, পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম। এইভাবে যদি আমরা এটাকে অ্যারেঞ্জ করি লাইফের স্পেকট্রামকে, তাহলে আমরা এগুলো দেখতে পাবো। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কিন্তু আনমিউট করে আমাকে বলবে, কোনো সমস্যা যদি তোমরা ফেস করো। হ্যাঁ, দেখো এখন যেখানে জিন হলে সবচেয়ে মাইনর, যে জিনের চেয়ে মিনিমাম আর কোনো লাইফ কিন্তু লাইফের কোনো এক্সিস্টেন্স হইতে পারে না। অর্থাৎ সে যে ডিএনএ, তোমরা জানো সবাই যে ডিএনএ ভেরি পপুলার নাম বর্তমানে। সেই ডিএনএ, এটা হলো সেখানে লাইফ আছে এবং এই ডিএনএ সে আর স্মলেস্ট করা যায় না। তারপরে সেল হলো একটা লিভিং ইউনিট।
কোন অর্গানিজমের লিভিং ইউনিট সেল, অনেকগুলো সেল মিলে যে কোনো একটা স্ট্রাকচার হইতে পারে। এই জিন এবং সেল এর কারা স্টাডি করবে? স্টাডি অফ বায়োলজি অর মলিকুলার বায়োলজি। বায়োলজির একটা বেড টার্ম, একটা কমন টার্ম, একটা বড় অর্থে ব্যবহৃত হয়, আর মলিকুলার বায়োলজিটা খুব ফাইনেস্ট। যে জিন এবং সেল নিয়ে যারা কাজ করবে তারা হলো মলিকুলার বায়োলজি। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং আছে, আমরা এরা জিন নিয়ে গবেষণা করে, এবং ইন অ্যাডিশন তাদের রিলেটেড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, সেখানেও জিন নিয়ে কিছু কাজকর্ম হয়। আর সেল নিয়েও ওনারা কাজ করে, প্লাস আমাদের ডিপার্টমেন্টেও সেল নিয়ে কাজ হয়। এগুলো হলো তোমার মলিকুলার বায়োলজির কাজ। তারপরে আসো অর্গান এবং অর্গানিজম, যে অনেকগুলো সেল মিলে তোমার অর্গান হবে, বা অনেকগুলো সেল মিলে টিস্যু হবে, টিস্যু মিলে অর্গান হবে, এবং অনেকগুলো অর্গান মিলে একটা অর্গানিজম হবে। যে আমি একটা অর্গানিজম, তুমি নিজে একটা অর্গানিজম, একটা প্ল্যান্ট ইটসেলফ একটা অর্গানিজম। মনে করো একটা ডগ, কুকুর, একটা বাঘ, টাইগার, তার একটা অর্গানিজম। এই অর্গান এবং অর্গানিজম নিয়ে যারা ডিল করবে, দ্যাট ইজ দ্যাট স্টাডি অফ ডেভেলপমেন্টাল বায়োলজি অর মরফোলজি। তোমরা লেভেল 2 সেমিস্টারে পড়িছো, যে তোমরা সেখানে পড়িছো যে এক্সটার্নাল মরফোলজি, ইন্টারনাল মরফোলজি, অ্যানাটমি, এই যে পড়িছো এগুলো, ধানের মরফোলজি, গমের মরফোলজি, যেগুলো পড়িছো। তোমরা লিফ পড়িছো, ব্রাঞ্চ পড়িছো, রুট পড়িছো, ফ্রুট পড়িছো। দিস ইজ দ্য অর্গান, এবং অ্যাজ এ হোল পুরো গাছ সম্পর্কে তোমরা পড়িছো। এই বিষয়গুলো হইলো মরফোলজি বা ডেভেলপমেন্টাল বায়োলজি। এবং এরপরে আরো নিচে নামো, যে তাহলে অর্গানিজম একটি ফুল এন্টিটির অর্গানিজম আমরা পেলাম। এই অর্গানিজমের নেক্সটে ঢুকবে তার পরিবেশের সাথে। দেখো সেই অর্গানিজম, অনেকগুলো অর্গানিজম মিলে হলো পপুলেশন, কিন্তু এখানে বাউন্ডারি কি? যে পপুলেশন গুলোর একটা বাউন্ডারি আছে, তারপর পপুলেশনের চেয়ে আর একটু বড় হবে কমিউনিটি, কমিউনিটির একটা বাউন্ডারি আছে, তারপর ইকোসিস্টেম। এই তিনটা লার্জেস্ট কম্পোনেন্ট অফ লাইফ স্পেকট্রামস হলো স্টাডি অফ এনভায়রনমেন্টাল বায়োলজি বা স্টাডি অফ ইকোলজি। আমি আর একটু বোঝাচ্ছি। দেখো এই দেখো পপুলেশন, যে হোয়াট ইজ পপুলেশন বা ডিফাইন পপুলেশন, যে অ্যাসেম্বলেজ, কালেকশন এন্ড কামিং টুগেদার অফ ইন্ডিভিজুয়ালস ইন এ পার্টিকুলার এরিয়া অর হ্যাবিটেট বিলঙ্গিং টু দি সেম স্পিসিস। যে একই স্পিসিসের মধ্যে তাদের যে টোটাল সমাহার, টোটাল কালেকশন, একত্রে অবস্থান করা, এটা হলো পপুলেশন। বাংলাদেশের পপুলেশন ধরো এখন যদি আমরা বলি 17 কোটি, কার পপুলেশন? এটা এটা মানুষের পপুলেশন, হোমোসেপিয়েন্স। যে মানুষের বা হোমোসেপিয়েন্সের টোটাল সমাহার হইল তোমার 17 কোটি। এটা কার মধ্যে? টোটাল বাংলাদেশ এরিয়ার মধ্যে। যে এরিয়াকে ডিফাইন করতে হবে, পার্টিকুলার এরিয়া, তো কোন এরিয়ার মধ্যে? এটা বাংলাদেশের হোমোসেপিয়েন্স টোটাল নাম্বার, এটা হলো পপুলেশন। এবং দেখো এখানে আরো এখানে দেওয়া আছে, এই যে মানুষ দিয়ে বোঝানো হয়েছে, যে এই যে এখানে একজন সাদা, একজন কালো, একজন খাটো, একজন বেটে, একজন শিশু, একজন পঙ্গু, কিন্তু দেখো খেয়াল করে দেখবা সবই কিন্তু হোমোসেপিয়েন্স। কাজে এই টোটাল হোমোসেপিয়েন্স নাম্বার, এটা হলো একটা পপুলেশন। আর এখানে যদি মনে করো যে ভুট্টা গাছ দেওয়া আছে, মেজ প্ল্যান্ট, টোটাল মেজ প্ল্যান্টের যে টোটাল নাম্বার, এটা হলো মেজ পপুলেশন। এখানে যখন রাইস আনি তখন কিন্তু আবার এটা ডিফারেন্ট পপুলেশন হয়ে যাবে। এবার আসে কমিউনিটি, যে সেম কনসেপ্ট, শুধু ডিফারেন্স হলো যেখানে দেখো ডিফারেন্ট স্পিসিস, যে কালেকশনটা ডিফারেন্ট স্পিসিস হইলে সেটা আমরা বলি কমিউনিটি। The assemblage, collection and coming together of individuals in a particular area or habitat belonging to the different species. The different species এর মানে টোটাল সমাহার, সেটা হলো কমিউনিটি। দেখো এখানে বিভিন্ন অ্যানিমালস আছে, বিভিন্ন স্পিসিসের প্ল্যান্ট আছে, এইসব মিলে হয়েছে একটা কমিউনিটি। কাজে এটা ইজ গ্রেটার দেন দি পপুলেশন। পপুলেশনের চেয়ে এর আঙ্গিক, এর কলেবর কিন্তু বৃদ্ধি পেয়েছে, ডাইমেনশন বৃদ্ধি পেয়েছে। তারপর আসে ইকোসিস্টেম। ইকোসিস্টেম আরো বিগার ডাইমেনশন। যে এখানে দেখো ইকোসিস্টেম ইজ এ ডাইনামিক সিস্টেম where interaction between biotic components and with their abiotic environments takes place to exchange the energy and matter. এটা কমিউনিটির উপরই এটা হবে আর কি বিষয়টা, যে যেখানে বায়োটিক কম্পোনেন্ট মনে করা যায় প্ল্যান্ট, অ্যানিমেল, এগুলো বায়োটিক কম্পোনেন্ট, এবং অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট কি? এই মনে করো পানি, মাটি, সূর্যের আলো, বাতাস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, দিস ইজ দ্য অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। এই বায়োটিক এনভায়রনমেন্ট এবং অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের মধ্যে
তোমার ইন্টারাকশন হবে, ইন্টারাকশন হয়ে তাদের মধ্যে এনার্জি এন্ড ম্যাটারের এক্সচেঞ্জ হইতে হবে। যদি এনার্জি এন্ড ম্যাটারের এক্সচেঞ্জ হয় তাহলে সেটা হবে তোমার ইকোসিস্টেম। আমি প্রিভিয়াস স্লাইডে ব্যাক করি, তোমরা দেখো এই যে কমিউনিটির যে স্লাইডটা দেখো আর ইকোসিস্টেমের যে স্লাইডটা দেখো, কারো যদি কোনো নলেজ না থাকে সে তো এক করে ফেলবে, বলবে যে স্যার বিষয়টা তো একই, এক নয়। কিন্তু এটাকে কমিউনিটি হিসেবে কেউ যদি বলে ভুল হবে না, কিন্তু তার ফাংশন এখানে উল্লেখ করতে হবে। কমিউনিটিতে কিন্তু কোনো ফাংশন নাই, জাস্ট তারা এক হয়েছে। আর ইকোসিস্টেমে কি এখানে ফাংশন করতেছে, কি ফাংশন করতেছে, যে তাদের মধ্যে ইন্টারাকশন হবে। যে ইন্টারাকশন কাদের মধ্যে হবে, বায়োটিক কম্পোনেন্ট এবং অ্যাবায়োটিক তোমার এলিমেন্ট তাদের মধ্যে ইন্টারাকশন হবে, হয়ে এনার্জি এবং ম্যাটারের এক্সচেঞ্জ হইতে হবে, তবে সেটা হবে তোমার ইকোসিস্টেম। এবং এখানে সানলাইট কি করতেছে, সানলাইট ফটোসিনথেসিস করতেছে, সূর্যের আলো থেকে গাছ ফটোসিনথেসিস করতেছে, গ্রিন প্ল্যান্টস। সেই ফটোসিনথেসিসের মাধ্যমে বড় হচ্ছে, বড় হয়ে কলবার বৃদ্ধি হয়েছে, ফুল ফল হয়েছে বা তার পাতা হয়েছে। সেই গ্রিন প্ল্যান্টের উপর নির্ভর করে আমরা অ্যানিমেল আমরা খাচ্ছি সেগুলো। তাহলে এই সূর্যের আলো এনার্জি সেটা কনভার্ট হচ্ছে ম্যাটারে বা বায়োমাসে কনভার্ট হচ্ছে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সেটা বায়োমাস তৈরি করতেছে, অ্যানিমেলের জন্য খাদ্য তৈরি করতেছে। এই যে এনার্জি এবং ম্যাটারের এক্সচেঞ্জ হয়েছে, এই ফাংশন যখন হবে কমিউনিটিতে, তখন আমরা সেটা বলবো ইকোসিস্টেম। তাহলে সেই পপুলেশন, কমিউনিটি এন্ড ইকোসিস্টেম, these three larger components are the study of the ecology or environmental biology. Okay, so next slide দেখো তোমরা। এখানে তাহলে যেহেতু আমরা হ্যাবিটেট বা এনভায়রনমেন্টে ডিল করব, কাজেই we should know the factors of environment or element of environment। যে আমরা এনভায়রনমেন্ট সম্পর্কে জানবো, পরিবেশ সম্পর্কে আমরা জানবো। দেখো সেই পরিবেশের যে এলিমেন্ট গুলা, সেগুলোকে আমরা মেজরলি আমরা দুই ভাগে ভাগ করেছি। ওই বললাম তোমরা এখানে দেখেছো, দেখো এই যে ইন্টারাকশন বিটুইন অ্যাবায়োটিক এন্ড বায়োটিক। কাজে এখানে এই দুইটাকে প্রথমে আমরা এনেছি, যে অ্যাবায়োটিক এন্ড বায়োটিক। যার জীবন নেই সে হলো অ্যাবায়োটিক, আর যার জীবন আছে তার বায়োটিক। খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবে। বায়োটিক মিনস অল লিভিং অর্গানিজম। এখানে তো বিভিন্ন ভাগ হইতেই পারে, কিন্তু আমরা এজ এ হোল বায়োটিকটুকু রেখে দিলাম। আমাদের কাজ হবে অ্যাবায়োটিক নিয়ে। যে অ্যাবায়োটিককে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি, অ্যাটমসফিরিক এন্ড ফিজিওগ্রাফিক। দেখো অ্যাটমসফিরিক দেখো যে বায়ুমণ্ডলীয়, the light, heat বা temperature, water বা humidity, wind, gaseous substance, these are the atmospheric elements. তারপরে আসো যে ফিজিওগ্রাফিক কি, এখানে ইডাফিক বা soil factors, altitude, latitude, slope and aspects, these are the physiographic elements. যে what is ইডাফিক ফ্যাক্টর, মানে soil related যে ফ্যাক্টর গুলা, যে ফ্যাক্টর রিলেটেড টু soil, সেগুলো তোমার ইডাফিক ফ্যাক্টর। সেই ইডাফিক ফ্যাক্টরের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। দেখো physicochemical properties of soil, soil aeration, soil moisture and etc, soil humus, soil color, নানান ভাবে এগুলোকে করা যায়। যা হোক, these are the elements of environment। এবং এই এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট এখানে আমরা যারা ইকোলজি পড়াবো, যে সমস্ত শিক্ষক তোমাদের, আমরা এক শিক্ষক সবগুলো আমরা পড়াবো না, সবাই মিলে এগুলো আমরা পড়াবো। তাহলে এখানে আমরা যেভাবে পড়ে আসছি পর্যন্ত, আমি সেটা বলতেছি। এখানে লাইট পড়াবে, না না না, মানুষের সৃষ্টি না, এগুলো ন্যাচারাল। এগুলো ন্যাচারাল। আমি এগুলো একটু তোমাদেরকে মানে আমি ব্রিফ করব, যে হোয়াট ইজ অল্টিটিউড, হোয়াট ইজ ল্যাটিটিউড, আমি নিজে তোমাদেরকে একটু ব্রিফ করব। কাজে প্লিজ ওয়েট, আর সেখানে তোমরা আরো জানতে পারবে। এগুলো মানুষের তৈরি নয়, এগুলো ন্যাচারাল, এগুলা পরিবেশের উপাদান। হ্যাঁ, এখন এই লাইট ফ্যাক্টরটি পড়াবেন প্রফেসর শহীদুর রহমান। হিট অর টেম্পারেচার ওয়াটার পড়াবেন তোমার প্রফেসর হাবিবুর রহমান প্রামাণিক স্যার। উইন্ড পড়াবো আমি নিজে, উইন্ড আমি পড়াবো। আর গ্যাসিয়াস সাবস্টেন্স, এখানে মেইনলি তোমার কার্বন ডাই অক্সাইড, যেটা এটা ফটোসিনথেসিসে লাগে, বা এর আদার্স গ্রিনহাউস ইফেক্ট বা আদার্স ইফেক্টস আছে, এগুলো আমরা লেভেল 4 এ পড়াবো, এই গ্যাসিয়াস সাবস্টেন্স। আর এই যে ইডাফিক ফ্যাক্টর, এগুলো আমাদের বিভিন্ন সময় লাগবে। ইডাফিক সয়েল ফ্যাক্টর, অল্টিটিউড, ল্যাটিটিউড, স্লোপ, অ্যাসপেক্টস, এগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় এগুলো আলোচনায় আসবে।
সব টিচারই আমরা কম বেশি যখন আলোচনায় আসবে তখন ওগুলো আমরা পড়াবো। আর এটা হলো সিলেবাসের মেজর পার্ট। এছাড়া যে পার্টগুলো আছে আর দুইটা চ্যাপ্টার এডিশনাল আছে। যে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের যে ইন্ট্রোডাকশনারি যে চ্যাপ্টারটা আছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, আবহাওয়া এবং জলবায়ু, সেটা আমি পড়াবো এবং আজকে থেকে এটার যাত্রা শুরু হবে। সেই ওয়েদার অ্যান্ড ক্লাইমেট চ্যাপ্টারটি আমি পড়াবো। আরেকটা চ্যাপ্টার আছে তোমার হলো অ্যাডাপ্টেশন, প্ল্যান্ট অ্যাডাপ্টেশন, সেটি পড়াবেন প্রফেসর ডক্টর ইসরাত জাহান শেলী। অ্যাডাপ্টেশন এগুলো আমাদের টোটাল লেআউট, যেগুলো আমরা তোমাদের হেল্প করব তোমাদেরকে গাইড করার জন্য। আসলেও এই 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 বিশ্ববিদ্যালয় লেভেলে কিন্তু তোমরা নিজের পড়া তোমরা নিজেরাই পড়বা। আমরা শুধু তোমাদের একটু পথ দেখিয়ে দিব, তোমাদের পথ দেখিয়ে দেবো, তোমাদের গাইড করবো। আসলে লেখাপড়া কিন্তু তোমাদের নিজেদের। আর আজকাল ইন্টারনেটের যুগ, এত সহজলভ্য এডুকেশন মানে রিসোর্স, মানে এডুকেশন রিসোর্স তোমার হাতেই, তুমি সবকিছু নিয়ে ঘুরতেছো, স্মার্টফোন যদি হাতে থাকে। কাজেই তোমাদেরকে গাইড করতেছি, পথ দেখাচ্ছি, তোমরা জ্ঞান অর্জন করবে তোমাদের নিজের স্বার্থে এবং অবশ্যই সেটা সিলেবাসের সাথে মিল রেখে। ওকে, আমাদের ইন্ট্রোডাক্টরি যে কথাবার্তা এই পর্যন্তই হলো। এখন আমরা স্পেসিফিক আমরা চ্যাপ্টারে ঢুকবো। যে চ্যাপ্টারটি আমরা এখন শুরু করতে যাচ্ছি সেটা হলো ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার সিলেবাসের, তোমাদের সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার, সেটা তোমার ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, আবহাওয়া জলবায়ু। এবং দেখো এই চ্যাপ্টার তোমাদের কাছে মনে হতে পারে স্যার এটা তো আমরা অনেক ছোটবেলা থেকে পড়েছি, ফ্রম এলিমেন্টারি বা প্রাইমারি এডুকেশন আমরা এটা পড়েছি। হ্যাঁ, এটা মনে হতে পারে। মনে হলেও দেখো যেখানে আমরা ইনডেপথ কিছু দেওয়ার চেষ্টা করব, যে জ্ঞানগুলো যদি তোমরা পড়াশোনা করো তারপরে তোমরা বুঝবে যে হ্যাঁ এটি আসলেও মানে আমরা আগে যতই শিখি না কেন এটা আসলেও মানে এই দরকার ছিল। ওয়েদার, আবহাওয়া বাংলা নাম কি জিনিসটা? The daily status of surrounding atmosphere, which linked to short-term variation of solar radiation, temperature, pressure, wind speed, humidity. The state of the atmosphere at a place and time as regard to heat, cloudiness, dryness, etc. তাহলে মুদ্রা কথা কি দাঁড়াইলো যে বায়ুমণ্ডলের অবস্থা, এটা হলো তোমার আবহাওয়া। বায়ুমণ্ডলের অবস্থা যদি সংক্ষেপে বলো যে স্টেট অফ দি অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের অবস্থা, এটা হলে আবহাওয়া হয়ে যাবে বা ওয়েদারের ডেফিনিশন হয়ে যাবে। তবে এর সাথে দুইটা জিনিস যোগ করতে হবে, যে স্টেট অফ দি অ্যাটমসফিয়ার, একটা প্লেস এন্ড টাইম, তোমাদেরকে একটা জায়গা উল্লেখ করতে হবে, একটা সময় উল্লেখ করতে হবে, যে তুমি কোন জায়গাকে মিন করছো আর কোন সময়কে মিন করছো। যেমন ফর এক্সাম্পল যদি তুমি ধরো যে সকালে কুয়াশা ছিল, সকালে আমাদের আবহাওয়া ফগই ছিল, এখন তার ফগ নাই, বা এখন এখানে শীত, এখন যদি অস্ট্রেলিয়া যাও, অস্ট্রেলিয়া এখন গরম, সামার, প্রচন্ড সামার এখন অস্ট্রেলিয়া, আর বাংলাদেশ এখন প্রচন্ড শীত। এখন যদি আরেকটু যদি গ্লোবালি বলো তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ দেখুন উইন্টার, দক্ষিণ গোলার্ধ দেখুন সামার। তাহলে ওয়েদার যদি বলো যে স্টেট অফ দি অ্যাটমসফিয়ার, এটা হবে তোমার পার্শিয়াল ডেফিনিশন। ফুল ডেফিনিশন দিতে গেলে বলতে হবে স্টেট অফ দি অ্যাটমসফিয়ার এট এ প্লেস এন্ড টাইম। তোমাকে একটি জায়গা উল্লেখ করতে হবে এবং একটি সময় উল্লেখ করতে হবে। এখন যদি বাংলাদেশের কথাই ধরো যে সকালে কুয়াশা ছিল, এখন তো কুয়াশা নেই, কাজে তোমাকে সময় উল্লেখ করতে হবে যে কুয়াশাটা কোন সময় ছিল। হ্যাঁ, কেউ কিছু বলবে? ওকে, যদি কিছু বলার দরকার হয় আনমিউট করবা, আনমিউট করে আমাকে প্রশ্ন করবা। কোয়েশ্চন ইজ ওয়েলকামিং এট এনি টাইম। তাহলে একটা জায়গা উল্লেখ করতে হবে, একটি সময় উল্লেখ করতে হবে, যে ময়মনসিং সকাল 6টায় কুয়াশা ছিল। এখন যদি বলো ময়মনসিং কুয়াশা ছিল, তাহলে তো আমি কনফিউজ হয়ে যাবো যে কুয়াশার কোন সময় ছিল, তুমি কোন সময় উল্লেখ করো নাই। কাজে বলতে হবে সকালে কুয়াশা ছিল, বা বলতে হবে দুপুরে বৃষ্টি হয়েছে, তাহলে দুপুর সময়টা আসলো। কোন জায়গায় বৃষ্টি হয়েছে? বিউর ক্যাম্পাসে বৃষ্টি হয়েছে। তোকে একটা জায়গা অবশ্যই তোমাকে ডিফাইন করতে হবে। তাহলে স্টেট অফ দি অ্যাটমসফিয়ার এট এ প্লেস এন্ড টাইম, দিস ইজ দ্য ডেফিনিশন অফ ওয়েদার বা আবহাওয়ার মানে সংজ্ঞা। দেখো এখানে দেওয়া আছে যে সানি, এই যে হাফ সানি, হাফ ক্লাউডি। আবার দেখো ক্লাউডেরও বিভিন্ন আছে, লেয়ার আছে, ঘন মানে ডেন্স ক্লাউড, লাইট ক্লাউড মানে ঘন মেঘ,
হালকা মেঘ, আবার দেখো এখানে বজ্রপাত দেওয়া আছে, এই বৃষ্টি দেওয়া আছে, এই যে হালকা বৃষ্টি, আবার পাশে একটা হালকা বৃষ্টির একটা দেওয়া আছে। তো দেখো এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন তোমার বায়ুমণ্ডলের অবস্থার যে তৈরি হয়, এটাই তোমার আবহাওয়া। এখন আসো, তাহলে আমরা যেটা বুঝলাম যে স্টেট অফ দি অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের অবস্থাই হলো তোমার আবহাওয়া। তাহলে অ্যাটমসফিয়ার সম্পর্কে জানতে হবে। অ্যাটমসফিয়ার কি? অ্যাটমসফিয়ার ইজ নাথিং বাট দি গ্যাসিয়াস এনভেলপ হুইচ কভার দি আর্থ। এই পৃথিবীকে যে বায়বীয় আবরণ মানে আবৃত করে রাখছে, গ্যাসিয়াস এনভেলপ, সেটা হলো তোমার অ্যাটমসফিয়ার। এই আমরা যদি স্লাইডে দেখি, দেখো এই যে নিচের একবার ভিতরে সেন্টারে, একবারে সেন্টারে একটা আর্থ ধরো, পৃথিবী ধরো, সেন্টারটা পৃথিবী ধরো, তারপরে এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, দিস ইজ দ্য লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার। তাহলে এখানে কি থাকে দেখো, এখানে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, নিয়ন, আর্গন, কত কম্পোনেন্ট এখানে আছে। মানে এখানে আছে তোমার ডাস্ট পার্টিকেল, আছে পোলেন গ্রেনস, আছে জলীয় বাষ্প, নানান কিছু আছে এখানে। তাহলে দেখো এই যে গ্যাসের আবরণ, এটি হলো তোমার অ্যাটমসফিয়ার। আর্থ মুভস উইথ দি অ্যাটমসফিয়ার। এবং আর্থ আমাদের পৃথিবীতে ঘুরতেছে। এই পৃথিবীর মুভমেন্টের দুই প্রকার মুভমেন্ট আছে, একটা হলো আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। তোমরা জানো আহ্নিক গতি কি, যে তার নিজ অক্ষের উপর 24 ঘন্টা একবার ঘুরে আসতেছে, মানে 24 আওয়ার্স যে সাইকেল, এটা আহ্নিক গতি। আবার 365 দিন সারা বছর ঘুরে সূর্যের চারিপাশে একবার ঘুরে আসতেছে, একবারে মানে একটা রাউন্ড দিচ্ছে, সেটা হলো তোমার বার্ষিক গতি। তোমরা এটা জানো। তাহলে এই যে ঘুরতেছে পৃথিবী, হটেবার সেটা আহ্নিক গতি হোক, বার্ষিক গতি হোক, এই বায়ুমণ্ডল নিয়েই ঘুরতেছে। এই এই পৃথিবীর চারিপাশে যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আছে, এগুলো পৃথিবী থেকে বিচ্ছিন্ন নয়, এগুলো পৃথিবীর সাথে কানেক্টেড। পৃথিবী ঘুরতেছে, এর সাথে বায়ুমণ্ডল সেটা নিয়ে ঘুরতেছে। এই জন্য যদি বৃষ্টি হয়, তাহলে দেখো বৃষ্টি পৃথিবীতে ঘুরতেছে সবসময়, তাহলে বৃষ্টিও পড়তেছে। তার মানে কি, ওই বৃষ্টি যে পড়তেছে ওই ক্লাউড নিয়ে এসে মুভ করতেছে। এবং এর মেজর পার্ট হলো তোমার নাইট্রোজেন। তোমার 78% নাইট্রোজেন থাকে এই বায়ুমণ্ডলে, এবং এটাই তার সেকেন্ড লার্জেস্ট শেয়ার হলো তোমার অক্সিজেন। তোমরা জানো 21%, অর্থাৎ মোর দ্যান 20%, মানে মোর দ্যান 1/5 মানে ভলিউম হলো তার অক্সিজেন। এবং এই অ্যাটমসফিয়ার ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। এই অ্যাটমসফিয়ার স্বচ্ছ বলেই আমরা আকাশের তারা দেখি, আমরা সূর্যকে দেখি, আমরা চন্দ্রকে দেখি, আমরা বিমান চলাফেরা করতেছে সেগুলো দেখি, আমরা পাখি দেখি, আমরা দূরের গ্রামকে দেখি, ট্রান্সপারেন্ট বলে। কারণ ট্রান্সপারেন্ট না হলে কিন্তু আমরা কিছু দেখতে পারতাম না। এই ট্রান্সপারেন্ট বলেই সূর্য থেকে আলো আসতেছে, পৃথিবী আলোকিত হচ্ছে, আবার রাতে আলো নাই, পৃথিবী অন্ধকার। এবং এই অ্যাটমসফিয়ার হলো স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। যখন ক্লাউড আসে তখন এই ট্রান্সপারেন্সি কমে যায়, অন্ধকার হয়ে যায়, আমরা জানি। কারণ তখন ঘন মেঘে এসে এই ট্রান্সপারেন্সিকে নষ্ট করে দেয়। কিন্তু কিন্তু নর্মাল অবস্থায় দি অ্যাটমসফিয়ার ইজ ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। ওকে, তারপর আসো ক্লাইমেট। হ্যাঁ, এনি কোয়েশ্চেন? স্যার স্লাইডগুলো অনেক ঘোলা দেখা যাচ্ছে স্যার। ঘোলা দেখা গেলে আমি ভাই কি করবো বলো? আমি কিন্তু এগুলো খুব পরিষ্কার স্লাইড, এগুলো এই স্লাইড গুলো পরিষ্কার। এবং এটা তো ক্যামেরার মাধ্যমে যাচ্ছে না তোমাদের কাছে, তোমার তো যাচ্ছে অটো, তাই না? তোমাদের কাছে তো এই স্লাইড গুলো অটোমেটিক যাচ্ছে, মানে মানে অনলাইন থেকে, জুমের সিস্টেম থেকে। কাজে এই স্লাইড তো মনে করি এই স্লাইডটা, এগুলো তো খুব পরিষ্কার স্লাইড। তোমাদের সিস্টেমে কেন এটা হেজি হচ্ছে, এটা কিন্তু আমি জানি না কিন্তু ভাই। এটা আসলে আমার টেকনিক্যাল নলেজ কম, আমি আসলে, কিন্তু এটা তোমার কিভাবে এটাকে আরো পরিষ্কার করবা, এটা মানে আমি বুঝতে পারতেছি না। এটা তোমার কি সময়, একদম পরিষ্কার স্যার, কোনো সমস্যা নেই স্যার। নেটওয়ার্ক একটু স্লো, যে কারণে ওটা ওখান থেকে হ্যাঁ হতে পারে, নেটওয়ার্ক যদি স্লো হয়। আমার এটা তো ব্রডব্যান্ড, আমি তো অফিসে ক্লাস দিচ্ছি, এটা ব্রডব্যান্ড, এটা ব্রডব্যান্ড, এখানে তো সমস্যা মনে করি নাই আর কি। এনিওয়ে তোমরা তোমাদের লিমিটেশন থাকতে পারে হয়তো। এখন আছে ক্লাইমেট। ক্লাইমেট কি? গ্রিক ওয়ার্ড ক্লিমা, ক্লিমা বা ক্লিমেট থেকে আসছে এই ক্লাইমেট। ক্লিমা মানে কি জোন, এ জোন
উইথ পার্টিকুলার ওয়েদার কন্ডিশন, যে কোনো একটি অঞ্চল, একটি জোন, একটি রিজিয়ন যার মধ্যে পার্টিকুলার ওয়েদার থাকবে, এটা হলো তোমার ক্লাইমেট। দেখো এই যেখানে একটা স্লাইড দেওয়া আছে, স্লাইডের বাম পাশ দেখো, বাম পাশ ধরে নাও যেখানে তোমার ড্রাই রিজিয়ন, বাম পাশে দেখো মাটি ফেটে গেছে, অর্থাৎ এখানে বৃষ্টিপাত হয় নাই বা বৃষ্টিপাত কম হয়েছে, মাটি ফেটে গেছে, দেখো গাছের পাতা নাই, গাছের পাতা সব মরে গেছে বা পড়ে গেছে, ঝরে গেছে, কাজে এটা একটা ড্রাই ক্লাইমেট। আমাদের ডান পাশ দেখো একই গাছের, যে এটা বোঝানোর জন্য, আসলে তো বাস্তবে এই ধরনের গাছ নাই বা এই ধরনের মানে এলাকাও নাই, বোঝানোর জন্য এটাকে আনা হয়েছে এখানে। ডান পাশে দেখো গাছের পাতা আছে, পাতা সবুজ, নিচের ঘাস সবুজ, তার মানে ডান পাশে বৃষ্টিপাত হয়েছে, সয়েল ময়েশ্চার বা ময়েশ্চারের অভাব নাই, বিদায় এখানে কিন্তু দেখো তোমার গাছের পাতা সবুজ আছে। ক্লাইমেটের বিষয়টা এইরকমই, যে পার্টিকুলার রিজিয়ন তৈরি হবে, যে স্পেসিফিক ওয়েদার কন্ডিশন দ্বারা যদি পার্টিকুলার রিজিয়ন তৈরি হয়, যেটা এক এলাকা থেকে আরেক এলাকা ডিস্টিংগুইশড হবে, মানে আলাদা করা যাবে এক এলাকা থেকে আরেক এলাকায়, ডিফারেন্ট ওয়েদারকে ডিফারেন্ট মানে ডিফারেন্সিয়েট করা যাবে, সেটা তোমার ক্লাইমেট। এবং যেগুলো আমরা বলি যে দীর্ঘকালীন আবহাওয়ার গড়, এটাও কিন্তু একটা রং আইডিয়া, যে দীর্ঘকালীন আবহাওয়ার গড় হইল ক্লাইমেট। এখানে আরেকটু কথা জুড়ে দিতে হবে, যে দীর্ঘকালীন আবহাওয়ার উপাদানের গড়, উপাদান বলতে হবে, আবহাওয়ার গড় বলা যাবে না, আবহাওয়ার উপাদানের গড় বলতে হবে। the long term means of weather variable, ওয়েদার ভেরিয়েবলের যদি লং টার্ম এভারেজ করো, সেটা হলো তোমার ক্লাইমেট। তো কত বছর সেটা 25 থেকে গড় বা আরো বেশি, তো মিনিমাম 20 ইয়ার্স এভারেজের নিচে সেটাকে আমরা ক্লাইমেট ধরতে পারি না। 20 ইয়ার্স এভারেজ করলে আমরা বলতে পারবো হ্যাঁ ময়মনসিংহ এই পরিমাণ বৃষ্টিপাত হয়, চিটাগাং এই পরিমাণ বৃষ্টিপাত হয়। কারণ এক বছর এমন হইলো যে ময়মনসিংহ খুব বৃষ্টি হইলো, এক বছর ময়মনসিংহ এমন বৃষ্টি হয়েছে সে বছর চিটাগাং তো বৃষ্টি হয়নি, সে বছর সিলেটও এত বৃষ্টি হয়নি, 1-2 বছর হইতে পারে এক্সেপশন। কিন্তু তুমি যদি সেটা 20 বছর বা আরো অধিক সময়ের গড় করো, তাহলে অবশ্যই সেখানে একটা ভালো একটা মেসেজ আসবে যে হ্যাঁ ময়মনসিংহ এত ইঞ্চি বৃষ্টিপাত হয় আর কি, ময়মনসিংহের ক্লাইমেট। সিলেটে বছরে এত ইঞ্চি বৃষ্টিপাত হয়, সেটা সিলেটের ক্লাইমেট। এই জন্য লং টার্ম এভারেজ আমাদের করতে হয়। এখন আসে ক্লাইমেটোলজি, যে হোয়াট ইজ ক্লাইমেটোলজি? লোগোস মিন্স জ্ঞান, তোমরা জানো যে নলেজ, দি নলেজ অফ ক্লাইমেট, এই ক্লাইমেটের যে জ্ঞান সেটা হলো তোমার ক্লাইমেটোলজি। এই দেখো এখানে, এই যে এখানে বিভিন্ন লাইন দ্বারা বোঝানো হয়েছে, তোমার এই যে অল্টিটিউড আছে, টেম্পারেচার আছে, বিভিন্ন লাইন দ্বারা, ভ্যালু দ্বারা, স্টাডি দ্বারা বোঝানো হয়েছে যে এই এলাকা হইলো একটা আইসো লাইন। এই দেখো যে একটা লাল এরিয়া আলাদা করছে, একটা হলুদ এরিয়াকে আলাদা করছে, একটা ব্লু এরিয়াকে আলাদা করছে, একটা গ্রে এরিয়াকে আলাদা করছে, করে কি বোঝাইছে? অর্থাৎ এখানে কিছু লেখাপড়া করা হয়েছে, এখানে ডাটা নিয়ে এখানে অধ্যয়ন করা হয়েছে, স্টাডি করে বিভিন্ন এরিয়াকে ভাগ করা হয়েছে। এই যে তোমার নলেজ এখানে প্রয়োগ করা হয়েছে, কার নলেজ? এই ক্লাইমেটের নলেজ। ক্লাইমেটের নলেজকে এখানে প্রয়োগ করা হয়েছে, এটা হলো তোমার ক্লাইমেটোলজি। আমি স্লাইডগুলো এনেছি তোমাদের কাছে ইজি মানে সহজবোধ্য করার জন্য, যাতে তোমরা বুঝতে পারো বিষয়গুলো। এখন আসলে মেটেরোলজি আমরা প্রায়শই আমরা শুনি, আমরা মাস মিডিয়াতে, আমরা মিডিয়াতে শুনি আবহাওয়ার খবর আমরা শুনি যে শোনা ভাই আজকে বৃষ্টি হবে কিনা, আজকে সাইক্লোন হবে কিনা, এই যে আমরা আবহাওয়ার খবর শুনি, এটা হলো মেটেরোলজি। অর্থাৎ দি ব্রাঞ্চ অফ দি অ্যাটমসফিয়ারিক সায়েন্স হুইচ ইনক্লুডস অ্যাটমসফিয়ারিক ফিজিক্স and atmospheric chemistry with a major focus on weather forecasting. এই যেমন ওয়েদার ফরকাস্টিং করি, এই যে নলেজ, এটা হলো তোমার মেটেরোলজি। দেখো এই যেখানে তোমার এই যে বজ্রপাত দেখা যাচ্ছে, তোমার স্পার্কিং হচ্ছে অ্যাটমসফিয়ারে, তারপরে এই যেখানে এই যে উইন্ড মিল লাগানো আছে, অর্থাৎ মেসেজ নেওয়া হচ্ছে, এবং এই মেসেজগুলো আমরা পরবর্তীতে আমরা অ্যানালাইজ করি, আমরা পাবলিকলি আমরা ডিসেমিনেট করি যে হ্যাঁ আজকে সারাদিন সানশাইন যাবে, বা বলি আজকে মেঘ যাবে, আজকে 3টা থেকে 5টা পর্যন্ত বৃষ্টি হবে। এই যে আমরা ওয়েদারের বিভিন্ন ইনফরমেশন এনে অ্যানালাইজ করে আমরা এটাকে মিডিয়াতে ছেড়ে দেই, অ্যানাউন্স করি আবহাওয়ার খবরগুলোকে, এটা হলো তোমার মেটেরোলজি। অর্থাৎ ইন ট্রু সেন্স এটা হলো একটা অ্যাটমসফিয়ারিক ফিজিক্স।
এখন আসো ডিফারেন্স বিটুইন ওয়েদার এন্ড ক্লাইমেট। তোমরা এটাও জানো, এটা তোমরা বহুকাল পড়ে আসছো, ছোটবেলা থেকে পড়ে আসছো, আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য বিষয়গুলো বেসিক তো তোমরা জানোই। এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। এক নম্বরটা হলো তোমার ডিফিনেশন, সেটা আর বলবো না, তো সেটা তোমরা অলরেডি জেনেছো। এখন দুইয়ে আসো, টু পয়েন্টে দেখো যে ওয়েদার হলো টেম্পোরারি অ্যাটমসফিয়ারিক কন্ডিশন ওপেন এরিয়া, যে কোনো একটি এরিয়ার টেম্পোরারি অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। যেমন সকালে ফগ ছিল, এখন ফগ নাই, আবার সন্ধ্যায় বা রাতে আবার ফগ আসবে। বা সকালে খুব ঠান্ডা ছিল, এখন ঠান্ডা কম, আবার সন্ধ্যার সময় ঠান্ডা আবার বাড়বে। কাজে এটা টাইম টু টাইম এটা চেঞ্জ হয়। এটা হলো অ্যাটমসফিয়ারিক, এটা টেম্পোরারি কন্ডিশন। আর ক্লাইমেট কি? পার্মানেন্ট অ্যাটমসফিয়ারিক কন্ডিশন অফ এন এরিয়া, পার্মানেন্ট কন্ডিশন। যেমন আমরা বলি যে জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ, বা জানুয়ারিতে কুয়াশা পড়বেই, জানুয়ারিতে শীত পড়বেই, জুলাইতে বৃষ্টি হবেই, ঠিক আছে, এপ্রিলে খুব খরা হবে, এপ্রিল মেতে। এই যে জোর দিয়ে কথাগুলো বলতেছি, এটা পার্মানেন্ট অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, যে জুলাই আগস্টে বৃষ্টি হবেই, এপ্রিল মেতে খরা পড়বেই, জানুয়ারিতে শীত পড়বেই। এই যে আমরা পার্মানেন্টলি কথাগুলো বলতেছি, এটা হলো ক্লাইমেট। এখন থ্রি আসো, ইজিলি চেঞ্জেবল। ওয়েদারটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। যেমন এখন মেঘ আছে, একটু পরে মেঘ নাই, হইতে পারে। এখন বৃষ্টি আছে, একটু পরে বৃষ্টি নাই, হইতে পারে। এই যে খুব চেঞ্জ হয়, সকালে কুয়াশা ছিল, এখন কুয়াশা নাই। এই ইজিলি চেঞ্জেবল, এটা হলো ওয়েদার। আর নট ইজিলি চেঞ্জেবল, সহজে চেঞ্জ হবে না ক্লাইমেট। ওই কেন বললাম, এপ্রিল মেতে খরা হবেই, জুলাইতে বৃষ্টি হবেই, জানুয়ারিতে কুয়াশা পড়বেই, শীত আসবেই জানুয়ারিতে। কাজে এটা কিন্তু, এই কথা কিন্তু সহজে নড়চড় হবে না। এই জন্য এটা হলো নট ইজিলি চেঞ্জেবল। এক নাম্বার 4 আসো, আনপ্রেডিক্টেবল। এটা বলা যায় না কি হবে। আর ক্লাইমেট হলো প্রেডিক্টেবল। কেমন আনপ্রেডিক্টেবল? এখন যদি 1 ঘন্টা মেঘ আসে, এখনই সানি ওয়েদার আছে, সানি, সূর্যোজ্জ্বল আকাশ, কিন্তু 1 ঘন্টা মেঘ আসলে এটা হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন বা গোলা হয়ে যাবে আকাশ। কাজে এটা হলো আনপ্রেডিক্টেবল। এখন বৃষ্টি হচ্ছে, একটু পর বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে, আনপ্রেডিক্টেবল। আর ক্লাইমেট হলো প্রেডিক্টেবল। ওই যেটা বললাম, জানুয়ারিতে শীত পড়বে, জুলাইতে বৃষ্টি হবে, এপ্রিল মেতে খরা হবে, প্রেডিক্টেবল, তুমি প্রেডিক্ট করতেই পারবা এটা। নাম্বার 5 আসো, হ্যাজ নো ইনফ্লুয়েন্স অন ভেজিটেশন অফ এন এরিয়া। ভেজিটেশনের উপর এর কোনো ইফেক্ট নাই, কিন্তু ক্লাইমেট হ্যাজ প্রফাউন্ড ইনফ্লুয়েন্স অন ভেজিটেশন। কোন এলাকায় কি পরিমাণ কি জাতীয় ভেজিটেশন হবে, সেটা ক্লাইমেটের ইনফ্লুয়েন্স আছে। যেমন তোমার ট্রপিক্যাল রেইন ফরেস্ট, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার, ফিলিপাইন, আমাজন, সেখানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট হয়। কারণ কি? তার ক্লাইমেট তাকে ট্রপিক্যাল রেইন ফরেস্ট তোমাকে ইনশিওর করছে। কিন্তু 1-2 দিন বৃষ্টি হইলেই সেখানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট হবে না। তো বাংলাদেশে তো বৃষ্টি হয়, কিন্তু সেই বৃষ্টি কিন্তু ট্রপিক্যাল রেইন ফরেস্ট কিন্তু হচ্ছে না, কারণ তার জন্য পার্মানেন্ট একটা ক্লাইমেট দরকার। ডেইলি এগ্রোনমিক প্র্যাকটিস, যেমন ল্যান্ড প্রিপারেশন, সুইং, ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, দিস আর ইনফ্লুয়েন্সড বাই ওয়েদার। আমি সিড সুইং করতে পারবো কিনা, আমি পেস্টিসাইড স্প্রে করতে পারবো কিনা, আমি ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে পারবো কিনা, এগুলো ডেইলি এগ্রোনমিক প্র্যাকটিস গুলো আবহাওয়ার উপর নির্ভর করে। যেমন যদি জ্বর হয়, আমি তো মাঠেই যাবো না, আমি চাষ দিব না। জ্বর হইলে, বৃষ্টি হইলে আমি যাব না। কাজেই এই ডেইলি যে প্র্যাকটিস গুলো, কৃষির যে প্র্যাকটিস, সেগুলো আবহাওয়ার উপর নির্ভর করে। আর ক্রপিং প্যাটার্ন নির্ভর করে ক্লাইমেটের উপর। ক্রপিং প্যাটার্ন, যেমন আমরা কি করি, জুলাই আগস্টে আমরা রূপামন লাগাই, জুলাই আগস্টে রূপামন লাগাই। তারপরে তোমার এই যে এখন রবি ফসল করতেছি, কারণ এই ক্লাইমেট গুলা, এই ফসলগুলা করতে আমাদেরকে এভাবে জিনিসটা হয়ে গেছে, চিহ্নিত হয়ে গেছে, যে যখন বৃষ্টি হয় তখন আমরা রূপামন লাগাবো, এই বুড়ো সিজনে আমরা বুড়ো ধান লাগাবো, কারণ ক্লাইমেটটা এগুলোই সাপোর্ট করে। সাডেন রেইন স্টর্ম আর ইনক্লুডেড, হঠাৎ করে বৃষ্টি হওয়া, হঠাৎ করে ঝড় হওয়া, দিস আর দ্য ম্যাটার অফ ওয়েদার। আর সিজনাল রেইন এন্ড স্টর্ম আর ইনক্লুডেড অন ক্লাইমেট। যে এই যে বর্ষাকালে যে বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে বৃষ্টি হবে, জুলাই আগস্ট বর্ষাকাল বৃষ্টি হবে, এটা তোমার ক্লাইমেটের অন্তর্ভুক্ত। ইন্টেন্সিটি অফ পেস্ট এন্ড ডিজিজ ডিপেন্ডস অন ওয়েদার। ওয়েদারের উপর পেস্ট এবং ডিজিজের ইনফেস্টেশন ওয়েদারের উপর ডিপেন্ড করে।
আর ক্লাইমেট বলে দেবে যে কোন এলাকায় কি জাতীয় পেস্ট হইতে পারে, তার একটা ধারণা দিতে পারবে ক্লাইমেট। যেমন বর্ষাকালে যখন ময়েস্ট থাকে তখন ক্লাইমেট বলবে হ্যাঁ এই সিজনে তোমার রোগের প্রাদুর্ভাব, ইনসেক্টের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে, কিন্তু হবে সেটা বলতে পারবে না। একটা একটা আগাম একটা ধারণা তোমাকে দিতে পারবে যে এই বৃষ্টির সিজনে যদি ময়েশ্চার বেশি থাকে তোমার রোগ বালাই বেশি হইতে পারে, কিন্তু রোগ বালাই হবে কিনা সেটা ওয়েদার না দেখে কিন্তু বোঝা যাবে না। যেমন এই ফাইটোপথরা ইনফেস্টেন্স, সেটা কিন্তু এই যে তোমার পরের ঋতু যেটা হয় যে কুয়াশা, ড্রিজলিং এবং একাধারে 2-3 দিন যদি গুড়ি বৃষ্টি থাকে, কুয়াশা থাকে, তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের এখানে এর আশেপাশে আসে, তবে ফাইটোপথরা ইনফেস্টেন্স এই ওয়েদারে কিন্তু তোমার এই যে মহামারী বা প্রাদুর্ভাব তৈরি করে। এখন আসো ওয়েদার এলিমেন্ট বা ক্লাইমেটিক এলিমেন্ট অর কম্পোনেন্ট অর ভেরিয়েবল। যে আমরা বলি আবহাওয়ার উপাদান, উপাদান শব্দটা এখানে এলিমেন্ট দিতে পারো, তোমার কম্পোনেন্ট দিতে পারো, ভেরিয়েবল দিতে পারো। যেটি ওয়েদার এলিমেন্টও বোঝাবে, এটি ক্লাইমেটিক এলিমেন্টও বোঝাবে। কাজে ওয়েদার এলিমেন্টও যা, ক্লাইমেটিক এলিমেন্টও তা। এবং এগুলো তোমরা জানো, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। সোলার রেডিয়েশন, লাইট ইরাডিয়েন্স, হিট বা টেম্পারেচার, ময়েশ্চার, রিলেটিভ হিউমিডিটি, অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প যেটা, উইন্ড স্পিড এন্ড উইন্ড ডিরেকশন, অ্যাটমসফিয়ারিক প্রেসার, প্রিসিপিটেশন, রেইনফল, স্নোফল, হেইল। প্রিসিপিটেশনের একটি হলো সার্বজনীন টার্ম। এই প্রিসিপিটেশন মানে হলো যে ফলিং অফ অ্যাটমসফিয়ারিক ওয়াটার টু দি ল্যান্ড, বায়ুমণ্ডলের পানি যদি ল্যান্ডে আসে সেটা হলো তোমার প্রিসিপিটেশন। আমাদের বাংলাদেশে এটা মেইনলি হয় রেইনফল দ্বারা, তবে হ্যাঁ ফগ দ্বারা হইতে পারে, ডিউ দ্বারা হইতে পারে, যেটা শিশির, কুয়াশা, শিশির এগুলো দ্বারা হইতে পারে। বাংলাদেশে মেইনলি হয় তোমার রেইনফল দ্বারা। আবার তো রাশিয়া যদি যাও, রাশিয়া, কানাডা, সেখানে স্নোফল। আবার হেইল, শিলাবৃষ্টি, বাংলাদেশে কিছু শিলাবৃষ্টি হয়, পৃথিবীর অন্যান্য দেশেও অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়। এই যে এক্সাম্পল গুলো, দিস আর দি এক্সাম্পল অফ প্রিসিপিটেশন। ক্লাউডিনেস, মেঘাচ্ছন্নতা, অ্যাটমসফিয়ারিক ভিজিবিলিটি বা ট্রান্সপারেন্সি। আমি একটু আগে বলেছি যে অ্যাটমসফিয়ার ট্রান্সপারেন্ট, হ্যাঁ নরমালি ট্রান্সপারেন্ট, কিন্তু মাঝে মাঝে ট্রান্সপারেন্সি বিঘ্নিত হয় তোমার। সেটা হইতে পারে ক্লাউড দ্বারা, হইতে পারে অ্যাটমসফিয়ারিক পলিউশন দ্বারা, ধুলাবালি দ্বারাও হইতে পারে। কারণ তুমি বিভিন্ন এলাকায় তুমি যাও, ঢাকাইতে যাও, যেখানে বা কনস্ট্রাকশনের কাজ করে, দেখো ধুলাবালি দ্বারা অ্যাটমসফিয়ার কিন্তু হেজি হয়ে গেছে, তোমার গোলা হয়ে গেছে। এই জিনিসটা তোমরা এর আগে পড়ো যে ক্লাইমেটিক কন্ট্রোল, ক্লাইমেটিক এলিমেন্ট পড়েছো, বাট ইউ হ্যাভ নো আইডিয়া অন দি ক্লাইমেটিক কন্ট্রোলস। ক্লাইমেটিক কন্ট্রোল করো সাম ফ্যাক্টরস হুইচ অ্যাক্ট আপন এন্ড মডিফাই দি এলিমেন্টস অফ ক্লাইমেট। যারা ক্লাইমেটের এলিমেন্টকে যারা মডিফাই করে দিতে পারে তারা হলো তোমার ক্লাইমেটিক কন্ট্রোল। এই জিনিসগুলো তোমাদের জন্য নতুন। এবং অনেক সময় আমরা প্রশ্ন করি যে রাইট ডাউন দি ক্লাইমেটিক কন্ট্রোল, তখন ছাত্ররা যারা করে আমরা দেখেছি ক্লাইমেটিক এলিমেন্ট লিখে দেয়, কারণ তার পড়াশোনা সেভাবে করে নাই, তোমার তেমন লেখাপড়া নাই। তাদের ক্লাইমেটিক কন্ট্রোল চেয়েছি, তারা অ্যান্সার করছে ক্লাইমেটিক এলিমেন্ট, অথবা কিছু ক্লাইমেট এলিমেন্ট দিছে আর কিছু ক্লাইমেটিক কন্ট্রোলও দিছে, দুইটাকে হাইব্রিড করে একটা অ্যান্সার দিয়ে দিছে। কিন্তু তোমাদের অ্যান্সারগুলো অবশ্যই ডিস্টিংগুইশ হইতে হবে। অনেক সময় এমন প্রশ্ন করি, লিস্ট দি ক্লাইমেটিক এলিমেন্ট এন্ড কন্ট্রোল। তার মানে ক্লাইমেটিক এলিমেন্ট গুলো একভাবে লিখতে হবে এক জায়গায়, তারপরে ক্লাইমেটিক কন্ট্রোল গুলো আরেকভাবে লিখতে হবে। আমরা এখানে দেখো যে কি কি ক্লাইমেটিক কন্ট্রোল আছে, যে অল্টিটিউড, ল্যাটিটিউড, distribution of land and sea, mountainous barriers, pressure centers, air density, local relief বা topography বা slope and aspects, মানে স্লোপ মানে ঢাল যেগুলো, ocean current, direction and water temperature. These are the climatic controls. অর্থাৎ এই ক্লাইমেটিক এই যে কন্ট্রোল গুলো, এই ফ্যাক্টর গুলো ক্লাইমেটিক এলিমেন্টকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদেরকে ঘুরিয়ে দিতে পারে, তাদেরকে কমিয়ে বাড়িয়ে দিতে পারে, তাদেরকে মডিফাই করে দিতে পারে। So these are the climatic controls. এখন ধরো এই যে ল্যাটিটিউড, হ্যাঁ এই অল্টিটিউড একদম প্রশ্ন করছিল স্যার এগুলো কি মানুষের অবদান কিনা, না এটা মানুষের কর্তৃক অবদান নয়।
অল্টিটিউড হলো তোমার হাইট, যে হাইট ফ্রম সি লেভেল, যে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, এটা হলো তোমার অল্টিটিউড। কেন ফ্রম সি লেভেল? সি লেভেলকে আমরা এই জন্যই ধরেছি যে সি লেভেল হলো স্ট্যান্ডার্ড ইউনিভার্সাল। তা নাহলে একজন ধরবা জাপান থেকে হাইট, আরেকজন ধরবে ময়মনসিং থেকে, আরেকজন ধরবে রাশিয়া থেকে, তাহলে ডিফারেন্স হয়ে গেল না। আর কারণ হলো তোমার অশেন গুলা, সি গুলা, সমুদ্র গুলো গ্লোবালি কানেক্টেড, এবং পৃথিবীর তোমার 3/2 পানি সাগর, কাজে সেই গ্লোবালি কানেক্টেড সাগরের পৃষ্ঠ থেকে উচ্চতা এটা ধরলে বাংলাদেশ থেকেও যে হাইট আসবে, আমেরিকা থেকে ধরলেও একই হাইট আসবে। আমেরিকার যে সাগর আছে আর বাংলাদেশে তো বঙ্গোপসাগর আছে, যদি হাইট উপরে থেকে যাও মোটামুটি একই আসবে। ফাইনালি ডিফারেন্স হইতে পারে, কিন্তু মোটামুটি একই। যে হাইট ফ্রম সি লেভেল, তার মানে এই সি লেভেল থেকে যদি উপরের দিকে যাও যে উচ্চতা, সেই উচ্চতা হলো তোমার অল্টিটিউড। এবার আসলে ল্যাটিটিউড, ল্যাটিটিউডের বাংলা কি? তোমার অক্ষাংশ, তোমার বাংলায় করেছে অক্ষাংশ, ল্যাটিটিউড। এটার মিনিং হলো যে অ্যাঙ্গুলার ডিসপারশন অফ অ্যান এরিয়া ফ্রম ইকুয়েটর। এই দেখো একটি ইকুয়েটর, ইকুয়েটর দেখো, এই যে ট্রপিক্যাল লাইন ইকুয়েটর, পৃথিবীকে 2 ভাগে ভাগ করছে। এই যেখানে দেখো এই যে ইকুয়েটর, এই যে 0 ডিগ্রি লাইন, এটা হলো 0 ডিগ্রি ল্যাটিটিউড। 0 ডিগ্রি লাইন মানে 0 ডিগ্রি ল্যাটিটিউড। এর উত্তরে হলো উত্তর গোলার্ধ, এই লাইনের দক্ষিণ হলো দক্ষিণ গোলার্ধ। তোমরা খেয়াল করে দেখো যে উত্তর গোলার্ধ, এটা যদি 0 ডিগ্রি ধরো ইকুয়েটরকে, এই যে উত্তর বেরোতে 90 ডিগ্রি উত্তর, আর এরকম দক্ষিণ দিকেও 90 ডিগ্রি দক্ষিণ আছে। এটা এই যে বিভিন্ন ডিগ্রিতে ভাগ হয়েছে, এই যে 10, 20, 30, এই দেখো 90 পর্যন্ত গিয়েছে উত্তর দিকে, আবার এরকম দক্ষিণ দিকে 90 পর্যন্ত গিয়েছে। এই হলো তোমার এই যে লাইনগুলো হলো ল্যাটিটিউড লাইন, অর্থাৎ ম্যাক্সিমাম 90 ডিগ্রি উত্তর হইতে পারে, ম্যাক্সিমাম 90 ডিগ্রি দক্ষিণ হইতে পারে। দিস আর দি ল্যাটিটিউডস। যদি ডিফাইন করতে চাও এভাবে বলতে পারো যে অ্যাঙ্গুলার ডিসপারশন অফ এরিয়া ফ্রম ইকুয়েটর, যে ইকুয়েটর থেকে কোন জায়গার কৌণিক দূরত্ব, এটা কিন্তু মানে লিনিয়ার ডিসটেন্স না, অ্যাঙ্গুলার ডিসপারশন, কৌণিক দূরত্ব বলতে হবে এটা, অ্যাঙ্গুলার ডিসপারশন। হ্যাঁ, এটা হলো তোমার ল্যাটিটিউড। তোমরা আরো একটা নাম শুনে থাকবে লংগিটিউড, দ্রাঘিমাংশ। যে দ্রাঘিমাংশ কি এই তোমার ক্লাইমেটিক কন্ট্রোল হবে, বা লংগিটিউড কি ক্লাইমেটিক কন্ট্রোল হবে? হবে না। এই দেখো যে লন্ডনের মধ্যে যে লাইনটা গেছে প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি লংগিটিউড, যেটা লন্ডনের মধ্যে গিয়েছে, এই লংগিটিউড দ্বারা আমরা টাইমকে স্ট্যান্ডার্ডাইজ করি, আমরা লোকাল সময় নির্ধারণ করি। মানে এখন সময় বাংলাদেশে যেটা তোমার, লন্ডনে তো সেই সময় হবে না, জাপানে সেই সময় হবে না। এই যে সময়ের যে হিসাব নিকাশ করা, এই সময়ের হিসাব নিকাশ করলে আমরা এই প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি লংগিটিউড দ্বারা এটা করি। এই লংগিটিউডের এই 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে এটা বাড়তে থাকবে, আবার পশ্চিম দিকে এটা বাড়তে থাকবে। কিন্তু কেন এই যে বাড়লো তোমার, এই যে লংগিটিউড চেঞ্জ হইলো, এই লংগিটিউড চেঞ্জ হইলে কেন এটাকে আমরা ক্লাইমেটিক কন্ট্রোল ধরবো না? আমরা একদিকে অক্ষাংশকে আমরা, ল্যাটিটিউডকে আমরা ধরতেছি, কিন্তু লংগিটিউডকে আমরা কেন ধরতেছি না? এই জন্যই ধরতেছি না, পৃথিবীর যে পরিভ্রমণ, পৃথিবী এবং সূর্যের যে রিলেশন, এই যে সূর্য কোন পর্যন্ত আসে, আমরা যদি ইকুয়েটর ধরি 0 ডিগ্রি ইকুয়েটর, এই 0 ডিগ্রি থেকে সূর্য যাইতে পারে পৃথিবীর সর্বোচ্চ উত্তরে 3.5 ডিগ্রি নর্থ, এই ট্রপিক অফ ক্যান্সার, যেটা ট্রপিক অফ ক্যান্সার সূর্য টাচ করে সর্ব উত্তরে, আর সর্ব দক্ষিণে সূর্য টাচ করে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, মকর ক্রান্তি, দক্ষিণ গোলার্ধে 3.5 ডিগ্রি নর্থ। এই 3.5 ডিগ্রি উত্তর থেকে 3.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত সূর্যের যাত্রা, পরিভ্রমণ, সূর্য এর বাইরে যাইতে পারে না। এই জন্য এইটাকে বলা হয় ট্রপিক্যাল লাইন। তার উত্তরে কি হবে, তার দক্ষিণে কি হবে? তার উত্তরে দক্ষিণেও তো তাহলে অন্ধকার হচ্ছে না। অন্ধকার হচ্ছে না এই জন্যই যে সূর্য অনেক বড় বিষয়, যে সেই আলো তোমার কৌণিক ভাবে মেরু পর্যন্ত আসতেছে, মানে অ্যাঙ্গুলারলি কৌণিক ভাবে সূর্যের আলো মেরু পর্যন্ত আসতেছে, 2 মেরুতেই যাচ্ছে। এই জন্য কোথাও অন্ধকার হচ্ছে না। হ্যাঁ, কোথাও কোথাও হচ্ছে, সেটা অন্য একটা হিসাব। নর্মালি পৃথিবী একটা গ্লান্স দিনের বেলায় আলোকিত হচ্ছে, কিন্তু এই যে 3.5 ডিগ্রি উত্তর এবং 3.5 ডিগ্রি দক্ষিণ, এই অঞ্চলটা বেশি আলোকিত, এই অঞ্চলটা বেশি সূর্যের আলো পায়, এবং এই এলাকায় সূর্য থাকে বলেই এই এলাকায় সূর্য পারপেন্ডিকুলারলি তাদের রেইজ দিচ্ছে, সূর্যের যে আলো লম্বভাবে পড়তেছে এই এলাকার মধ্যে। এই জন্য এই এলাকা বেশি গরম, বেশি আলোকিত,
এবং এই এলাকা থেকে উত্তরে যাও ঠান্ডা, দক্ষিণে যাও ঠান্ডা, সূর্যের আলো কম, তাপমাত্রাও কম। এই টাইম জন্য, শেষ, হ্যাঁ বলো। টাইম শেষ স্যার। হ্যাঁ টাইম শেষ না? আচ্ছা এটা হলো ল্যাটিটিউড, তোমরা পড়ে নিবে এগুলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের তাহলে ইন্ট্রোডাক্টরি শেষ। আমরা আগামী ক্লাসে আমরা এই ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আমরা পড়বো, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন পড়বো। আর তোমাদের এই তোমাদের শীট, তোমরা একজনের ইমেল আমাকে দাও তো, আমার এটা লিখে রাখো, আমার ইমেলটা লিখে রাখো। আচ্ছা আমার ইমেলটা আমি লিখে দিচ্ছি, আমার ইমেলটা আমি লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নিয়ে আমাকে একজন ইমেল কনফার্ম করো তোমাদের, যেখানে আমি শীট দিব আর কি। হ্যাঁ আমি আমার ইমেল লিখে দিচ্ছি, তোমরা এখানে লিখে নাও।